বাংলাদেশে অমানুষের মতো আন্দোলন চলছে। ওয়েস্ট বেঙ্গলে ফের সরকারি চাকরির পরীক্ষা শুরু হয়েছে। ইন্ডিয়া শ্রীলঙ্কার কাছে হারছে। আর ইউ রিয়েলি ব্যাক টু 90s or what? কি রে শান্তনু, কালো চশমা পরেছিস? तुमको लग रहा है हम यहाँ ব্ল্যাক ব্ল্যাক খেল রে? আজ ইন্ডিয়ান ক্রিকেটের জন্য একটা কালো দিন, ঠিক আছে? পুরো ভারতীয় ক্রিকেটের হিস্ট্রিতে যতবার পাতা উল্টানো হবে, মানে যে বই লেখা হয়েছে এতদিন ধরে বিভিন্ন যুগে যুগে, আজকের পাতাটা শুধু কালো, মানে কালো অক্ষরে লেখা থাকবে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ছাপা হবে। আজকে 27 বছর পর ইন্ডিয়া শ্রীলঙ্কার কাছে সিরিজ যাচ্ছে। মানে আমার বাবারা যে জিনিসটা অনুভব করতো ছোট এরকম বয়সে, আমরা এসে সেটা অনুভব করছি 27 বছর পর। মানে ভাবো, আজকে 7 তারিখ, গৌতম গম্ভীর কোচ, যেরকম 27 বছর পর আমরা একটা ক্যাপ্টেনের নেতৃত্বে আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম, সেই রকম 27 বছর পর আজকে গৌতম গম্ভীরের ক্যাপ্টেন্সিতে আমরা শ্রীলঙ্কার কাছে সিরিজ যাচ্ছি। শ্রীলঙ্কার কাছে সেখানে জিতছিল, এবার শ্রীলঙ্কার কাছে সিরিজ যাচ্ছি। গোটা দেশ কাঁদছে, একদল রাস্তায় বেরিয়ে বলছে 7 তারিখ আজকে, থালা ফর এ রিজন। পারিদা কি বলবে আজকের ম্যাচটা নিয়ে, মানে এই এই সিরিজের হারটা নিয়ে প্রথমে কিছু একটা বলো। আমি আমি বলতে পারছি না। বেসিক্যালি যখন আমরা টি-20 সিরিজের প্রিভিউ করছিলাম, সেই নিয়ে কথা বলছিলাম তোর সাথে, তখন আমরা এটা বলেছিলাম যে একটা সিরিজ হবে যেখানে আমরা অনেক কিছু এক্সপ্লোর করতে পারবো ইন্ডিয়ান স্কোয়াড ডেপথ নিয়ে, বা হর্ষিত রানা আসছে, রিয়ান পারাকের ইনক্লুশন হয়েছে, এসব নিয়ে যে আমরা অনেক কিছু সম্বন্ধে জানতে পারবো। তো জানতে তো পারলামই, কিন্তু সেটা কিছু নতুন নয়, অনেক পুরোনো জিনিসই আরো একবার নতুন করে আমাদের চোখের সামনে ধরা দিয়ে দেখা দেবে। তো কখনোই এক্সপেক্ট করিনি স্বাভাবিকভাবে শ্রীলঙ্কাকে সামনে পেয়েছে, সেটা ঘরের মাঠে হোক বা বাইরের মাঠে। আমি ভেবেছিলাম প্রপার ডমিনেশন হবে, উল্টে হিউমিলিয়েশন হয়ে গেল। আমাদের, আমি বলে রাখি দর্শককে একবার, যে আমরা সিরিজের প্রিভিউ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, দিয়ে সেটা একটা টেকনিক্যাল এররের জন্য আমরা সেটা আপলোড করতে পারিনি। সেখানে আমরা প্রেডিকশন দিয়েছিলাম ইন্ডিয়া হোয়াইট ওয়াশ করছে শ্রীলঙ্কাকে, ঠিক আছে? 3-0 হোয়াইট ওয়াশ করছে, কোনো কোশ্চেন হয় না। আমরা প্রেডিক্ট করেছিলাম হর্ষিত রানা প্রথম ম্যাচ থেকেই খেলবে, কারণ ইন্ডিয়ার ডেথ বলার সেরকম কেউ নেই। শুভমান গিল, বিরাট কোহলি এরা হাইয়েস্ট রান স্কোরার হবে, আর কুলদীপ যাদবের একটা অসাধারণ একটা সিরিজ যাবে। থ্যাংক গড আমরা আপলোড করতে পারিনি। I told you that Mohammad Siraj will be the highest wicket taker. সবথেকে বেশি রান খেয়ে গেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আরে মানে গোটা ইন্ডিয়ান টিম মিলে সবচেয়ে বেশি এভারেজ, গোটা ইন্ডিয়ান টিম কেন, হ্যাঁ ওই আর কি, রোহিত শর্মার উপরেও এভারেজ আছে মোহাম্মদ সিরাজের 53 মনে হয়। আজকেই তো 80 রানের কাছাকাছি খেয়েছে বোধহয়। যাই হোক, আজকে টপিক অফ ডিসকাশনটা একটু বলে দিই। আজকে মোটামুটি আমরা 3টে ম্যাচ নিয়ে একটু কথাবার্তা বলবো। প্রথম ম্যাচে কি হলো, সেকেন্ড ম্যাচে কি হলো, থার্ড ম্যাচে কি হলো। 3টে দুর্দান্ত ম্যাচ হয়েছে, জোকস অ্যাপার্ট। বাট ক্রিকেটের জন্য ভালো, ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য ভালো, কারণ এখানে আমরা তোমার একটা 3টে খুব সুন্দর ভালো ম্যাচ দেখতে পেয়েছি। তো সেই 3টে ম্যাচ নিয়ে প্রথমে কথা বলবো, তারপর চলে যাবো প্রত্যেকটা প্লেয়ার ওয়াইজ কে কিরকম পারফরমেন্স দিল সেগুলোতে চলে যাব, এবং তারপর শেষের দিকে একটু কথা বলবো যে তো আমাদের এবারে কিরকম ভাবে রোডম্যাপটা কিরকম হওয়া উচিত সেটা নিয়ে কথা বলবো। শুরু করা যাক। আচ্ছা, তুই প্রথম ম্যাচটাই যাই। ইন্ডিয়া 3টে ম্যাচে সিরিজের টস হেরেছে, ইন্ডিয়া 3টেতেই চেস করেছে। আচ্ছা, শ্রীলঙ্কা প্রথম ম্যাচে করে 230 রান। তো আমার জেনুইনলি মনে হচ্ছিল যে এই ম্যাচগুলো এরকমই হবে, ইন্ডিয়া 35-36 ওভার জিতে যাবে, রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল মিলে জিতিয়ে দেবে, ঠিক আছে? এগুলো কোনো ম্যাচ নয়, 230 অল আউট হচ্ছে এই সেই। আবার ইন্ডিয়া দেখো ডিউ ফ্যাক্টরকে কাজে লাগাবে, বল ঘুরবে না। হ্যাঁ হ্যাঁ, আর শ্রীলঙ্কার এই চিন্নাস্বামীর হাফ হাফ মাঠগুলো হয়, এখানে কোনো ব্যাপার নেই এগুলো। ইন্ডিয়া চেস করতে নামলো, রোহিত শর্মা, শুভমান গিল যেরকম রেগুলার পার্টনারশিপ দিয়ে আসছে, মানে এই মুহূর্তের ওয়ার্ল্ডের বেস্ট ওডিআই পার্টনার, ওপেনার্স, ওপেনিং ডুও। তো আমি জানতাম যে এটা জিতেই যাবে। ব্যাস, কিছুক্ষণ পর খেলাটা করলাম, 1 ঘন্টা পর আমি অফিসে ছিলাম, অফিস থেকে বেরিয়ে 1 ঘন্টা পর খেলাটা করলাম। শিবম দুবে ব্যাট করছে, কান্নাকাটি করছি আমি, 200-তে প্রায় 8 উইকেট, কান্নাকাটি করছি। কিরকম ফিল হচ্ছিল শেষের দিকটাতে? খুবই টেন্স। যে জায়গাতে ম্যাচটা ছিল, রোহিত শর্মা যেরকম ভাবে বিগত 2-3 বছরে ওডিআই ক্রিকেটে রিভ্যাম্প করেছে, রেভলিউশন এনেছে, সেই জায়গা থেকে সেটাকে কন্টিনিউ রাখা, একটা ফরম্যাট ছেড়ে দিয়েছেন, তাও সেটাকে কন্টিনিউ রাখা
এবং যে জায়গাটাতে উনি ম্যাচটা রেখে দিয়েছিলেন সেই জায়গাটাকে ক্রুজ করা উচিত ছিল ইন্ডিয়ার। সেখান থেকে গিয়ে একদম খাদ কিনারায় একদম ফেলে দিল পুরো মিডল অর্ডার। শ্রেয়াস আইয়ার, আমি এটা পয়েন্ট আউট করতে চাই, শ্রেয়াস আইয়ার যাকে ইন্ডিয়ান মিডল অর্ডারের স্তম্ভ বলে ধরা হয় ওডিআই ক্রিকেটে, জবের থেকে উনি খেলা শুরু করেছেন খুব ভালোভাবে, মানে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন। আমরা সবাই জানি, শান্তনু তুইও জানিস, নাম্বার 4 কে নিয়ে কতদিন হ্যাঁ ধরে হ্যাঁ একটা জটলা হয়েছিল, কে নাম্বার 4 ব্যাট করবে, কে নাম্বার 4 ব্যাট করবে। গম্ভীর এসেছিল, আমরা তো ইভেন এটাও ভেবেছিলাম হয়তো রবি ইয়াসিনকে নাম্বার 4 হয়তো ফিরিয়ে নিয়ে আসা হবে ওডিআই সেটআপে নিয়ে এসে। তো যাই হোক, হ্যাঁ জোকস হ্যাঁ অ্যাপার্ট, শ্রেয়াস আইয়ার আবার সুযোগ পেলেন ইন্টারন্যাশনাল সার্কিটে ফিরে এলেন। আশ্বিন নয়, এবারে আবার একটা তামিল অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে নাম্বার করে ব্যাট করানো ওয়াশিংটন হচ্ছে। সুন্দরকে নাম্বার 4 ব্যাট করানো হচ্ছে, কিন্তু যে ক্যাপেবল স্পিন হিটার বল বা স্পিনার এগেনস্টে যার ক্যাপেবিলিটি আছে, হু ক্যান ব্যাট ইন দ্য মিডল ওভার্স এগেনস্ট কোয়ালিটি স্পিন বোলিং, তাকে সুযোগই দেওয়া হলো না, 7 নম্বরে নামানো হচ্ছে। দেওয়া হলো না। এটা তো কোনো হ্যাঁ লজিক হয় না, না সেই সেন্সে। সেই ইউ ক্যান সেই সে সেই অল দ্য থিংস ইউ ওয়ান্ট, বাট এটা লজিক্যাল। তুমি তোমার বেস্ট ব্যাটসম্যানকে বেস্ট বোলারদের এগেনস্টেই ফেস করাবে, তাই বেস্ট বোলার থেকে মনে পড়লো একদম শ্রীলঙ্কার একদম তো পুরো বেস্ট বোলিং লাইন আপটাই নেই বা ছিল না ভাই, তা সত্ত্বেও আমরা সিরিজ হেরে গেছি। বেস্ট 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 বোলার ওদের আসালাঙ্কা, কি বলবে। ভাই ও মানে আসালাঙ্কা 11টা উইকেট নিয়েছে, 10টাই ইন্ডিয়ার এগেনস্ট। 10টা ইন্ডিয়ার এগেনস্টে, মানে সিরিয়াসলি মানে মানে আমি আমি বুঝতে পারছি মানে ইন্ডিয়া কি কি ভাবছে কি, মানে গোটা সিরিজটাতে যদি আমরা টিম সিলেকশন দেখি, প্রথম ম্যাচটাতে শিবম দুবে আমাদের ফিফথ মানে থার্ড পেসার হিসেবে যাচ্ছে। আমি বলছি এটা এটা কি হচ্ছে, মানে পরে বুঝতে পারলাম ঠিক আছে স্পিন হচ্ছে, মানা যায়, ইটস ওকে। পরের ম্যাচটাতে সেম ভাবে খেলালো, তারপরের ম্যাচটাতে শিবম দুবেকে আমাদের সেকেন্ড পেসার হিসেবে, মানে মানে आई डोंट नो ये মানে ये सब क्या देखना पड़ रहा है, अच्छा हुआ मैं अंधा हूँ। ভিডিও শুরুতে বললি ব্যাক টু দ্য গুড ওল্ড 90s ডেজ। 90s 90s এ এরকমই হতো ভাই, যে কিছু কিছু ওটাই বলছি। কন্টিনেন্টাল সিরিজে বা তখনকার দিনে তো ট্রাই সিরিজ এরকম প্রচুর হতো। তো এমন অনেক সময় হয়েছে যেখানে সৌরভ গাঙ্গুলি ওপেনিং বল করেছে, টেস্ট ক্রিকেটেও হয়েছে, ইডেন গার্ডেন্স সৌরভ গাঙ্গুলি ওপেনিং বল করেছে, ওডিআইতেও করেছে কিছুবার, সচিন টেন্ডুলকর 1-2 বার করেছে। তো তখনকার দিনে এসব হতো ভাই। তো এতদিন পরে এসব দেখে বেশ, আই এম নট দ্যাট ওল্ড বাট দেখেছি কেন। মানে আমি আমি এই ট্রমাটা থেকে এখনো বেরোতে পারছি না। আমি দেখো শ্রেয়স আয়ার গোটা ওয়ার্ল্ড কাপটা নাম্বার 4 ভালো খেললো, ঠিক আছে, যেটা আমরা এতদিন ধরো যুবরাজ সিং যাওয়ার পর থেকে যেটা আমরা চিন্তায় ছিলাম যে আমাদের নাম্বার 4 কে এতদিন পর কেউ আসেনি। শ্রেয়স আয়ার মাঝখানটাতে শুরুর দিকটাতে ভালো খেলছো, দিয়ে আবার যেই কে সেই হয়ে যায়, তারপর কেউ আসেনি, অনেকজনকে ট্রাই করা হয়েছে। শ্রেয়স আয়ার ওয়ার্ল্ড কাপে এসে সেই জায়গাটা পুষিয়ে দিয়েছিল। এবারে যখন ব্যাক করলো আমরা সবাই এক্সাইটেড ছিলাম যে শ্রেয়স আয়ার টপ 3 বাদ দিয়ে শ্রেয়স আয়ারের উপরে ম্যাচটা পুরো দাঁড়িয়ে থাকবে, তারপর কেএল রাহুল। মানে আমার ডিসঅ্যাপয়েন্ট এটা লেগেছে তাদের পারফেক্ট পজিশনটা দেওয়া হচ্ছে না। মানে ওই নাম্বার 4 আমরা প্রথম ম্যাচেও ওয়াশিংটন সুন্দরকে দেখি, সেকেন্ড ম্যাচেও আমরা শ্রেয়স আয়ারকে দেখতে পাই না, ঠিক আছে, থার্ড ম্যাচে কেএল রাহুলকে বাদই দিয়ে দেওয়া হয়। তো আমি বুঝতে পারছি না যে যখন তোমার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আর কোনো ম্যাচ নেই, মানে এই বছর তো কোনো ম্যাচই নেই, ইংল্যান্ডের সাথে আমরা একটা সিরিজ খেলবো ওডিআই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, সেটা হয়তো পরের বছর খেলবো, বাট কোনো যখন ম্যাচ নেই তো তোমার অ্যাকচুয়াল টিম কি হতে যাচ্ছে, যদি টিমে কয়েকটা প্লেয়ার নাও থেকে থাকে বাট তোমার টিম কম্বিনেশনটা, যে ব্যাটিং অর্ডারটা আছে তাটা তো মানে যারা ব্যাটার্সরা আছে তারাই তো খেলবে না। তো তোমার অ্যাকচুয়ালি নাম্বার 4 কে, নাম্বার 5 কে, নাম্বার 6 কে, মানে এটা তো কিছুই বোঝা গেল না এই সিরিজটা থেকে টেক হয়ে, মানে লিটারালি কিছুই নয়। একটা নাথিং একটা আমি ভালো দিক দিকটা বলতে পারি, সেটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর, রোহিত শর্মাটা তো ছেড়ে দিলাম, বাট একটাই ম্যাচ পেয়েছে। হ্যাঁ রিয়ান পরাগ, আজকে রিয়ান পরাগ নিয়ে একটু পরে আমরা ডিসকাস করবো যখন প্লেয়ার ওয়াইজ ডিসকাস করবো। তো আমি গোটা সিরিজ যদি দেখি একটাই আমাদের ভালো পয়েন্ট সেটা দেখতে পাচ্ছি, আমাদের ওয়াশিংটন সুন্দর গোটা 3টে ম্যাচে ভালো বল করেছে, আর অক্ষর প্যাটেলের ব্যাটিংটা, বাকি আর আমি কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাইনি। এই সিরিজের কোনো ভ্যালু নেই ইন্ডিয়ার জন্য, আর শ্রীলঙ্কার জন্য তো সোনাই সোহাগা। তুই জানিস তোর কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাত্র 3টে থেকে ম্যাক্সিমাম 6টা ওডিআইস আছে, তোকে মানে ম্যাক্সিমাইজ করা উচিত ছিল তোর ট্যালেন্টকে। যেখানে তুই বুমরাকে রেস্ট দিয়েছিস, সামি ইজ নট অ্যাভেলেবল, তোর পেস বোলিং যে ব্যাটারি, তার যে স্ট্রেংথ, সেটাকে তোর ইউটিলাইজ করা উচিত ছিল। সিরিজ হারলে কি আছে ভাই, তো হর্ষিত রানাকে তুই কেন নিয়ে গেছিস ওখানে? সেটাই। আর গৌতম গম্ভীরের কাছ থেকে এটা পুরোপুরি আনএক্সপেক্টেড, কারণ সে নিজের চোখে দেখেছে, এত প্রেস করেছে, গোটা আইপিএল তাকে সাপোর্ট করেছে। হ্যাঁ মানে কেকেআর হয়ে তো বেস্ট ইন্ডিয়ান পেসার না, তো তুই হর্ষিতকে রেস্ট দিয়েছিস যখন, তাহলে তুই খেলা হর্ষিত রানাকে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো মানে এটা, আর আমি রোহিত শর্মা ক্যাপ্টেন্সি নিয়েও বলবো, আমি বোলিং চেঞ্জেস গুলো জানি না খিল্লি করতে খেলতে এসেছিল কিনা, মানে কি হচ্ছিল, যে সে বল করছে দ্যাট ইজ ফাইন, সবাইকে বলের সুযোগ দেওয়া হচ্ছে, বাট বোলিং চেঞ্জেস গুলো যখন যাকে তাকে আনছে, এই লাস্ট ম্যাচে সিলেকশন, আজকে সিলেকশনটা দেখে মানে মাথা
ঘুরে যাচ্ছে আমার, যে কি ভেবে কিরকম ভাবে And you also you সাজিয়েছে। can't blame it all on the management, right? ক্যাপ্টেন ওর মধ্যে একটা বড় ভূমিকা নেয়, হুম 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 ক্যাপ্টেনকে একদম ওর একদম। দায়িত্ব নিতে তো হবে। মানে একদম একদম আমি সেটাই ভাবছিলাম যে কেন, মানে ক্যাপ্টেনের কথাই বলছি আমি এখানে, যে এটা কিরকম ভাবে টিম মানে সাজাচ্ছিল কি হবে, যে আমাদের ওপেনিং বোলাররা কি হবে আজকের, শিবম দুবে তোমার একটা ওপেনিং বোলার, তার চেয়ে তুমি ওয়াশিংটন সুন্দরকে দিয়ে শুরু করো, মানে যখন একটা তুই তো লাক্সারি প্ল্যান আছে থাকবে তোর না। কাছে, আর এটা তো নতুন বলে বল হুম করে হুম অ্যাক্সর পেটেল, ওয়াশিংটন সুন্দর ইম্প্যাক্ট রুলের কারণে ডেথে ইউজ হচ্ছে না আইপিএল এ, কিন্তু ও তো যখন আমরা সবাই জানি 16-17 বছর বয়সে যখন আইপিএল এ ডেবিউ করে, টিএনপিএল খেলতো সেই সময় যা তামিলনাড়ুর হয়েও, হুম ও তো ইভেন বিজয় হাজারেতেও ওপেনিং বল করেছে পাওয়ার প্লেতে, তো কেন ওটাকে হ্যাঁ ইউটিলাইজ হ্যাঁ করা হ্যাঁ আর হচ্ছে না আমি বুঝতে পারছি না। সেটাই সেটাই। আর তার উপর তোমার ডেথ বোলার আমাদের কে ছিল, রিয়ান পরাগ। আরে এই সিরিজটা সিরিয়াসলি 3টে ম্যাচ হয়েছে, প্রথম ম্যাচটা টাই হয়ে যায়, পরের ম্যাচটা শ্রীলঙ্কা জেতে, তারপরে ম্যাচটা শ্রীলঙ্কা জেতে, একটা শেষের দিকে গিয়ে মানে যদি শ্রীলঙ্কার ফ্যান হিসেবে প্রথম দেখি ম্যাচটা খুব টাই সুন্দর করা একটা কিন্তু ইন্ডিয়াকে হয়ে যায়, টাই করা হয়। আচ্ছা লর্ড হর্ষদীপ। জয় সাহ সুপ্রিমেসি, লর্ড হর্ষদীপ। ও হ্যাঁ, এটা যেহেতু ধোনির কথা আমি শুরুতেই বললাম, তো গোটা সিরিজ জুড়ে জাস্ট থারাফোরের রিজন ফিল হয়েছে। শ্রীলঙ্কার এগেনস্টে নামছে একজন, ঠিক আছে, হর্ষদীপ সিং ধোনি, লাস্ট বলে 6 মেরে ইন্ডিয়াকে ম্যাচ জেতাবে, 14টা বল আছে, একটা সিঙ্গেল নে ম্যাচটা ফিনিশ করে, একটু ম্যাচুরিটি একটু দেখা, একটা গোটা এত সুন্দর টি-20 ওয়ার্ল্ড কাপ গেল, হেলমেটটা খুলে এসে মারছে, মানে যেন কোনো বোলারই নয়, 2টো উইকেট নিয়েছে, একটা মেডেন দিয়েছে শ্রীলঙ্কা, তারপরেও মানে যেন কোনো বোলার নয়। ম্যাচ অ্যাওয়ারনেসের অভাব, কমপ্লিটলি ম্যাচ অ্যাওয়ারনেসের অভাব। মানে আমার 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 সিরিয়াসলি মনে হচ্ছে যে এই সিরিজটা ইন্ডিয়া জিতে গেলে কেউ কোনো কথা বলতে না, নর্মাল সিরিজ গিয়ে জিতে এলাম, কোনো টকিং পয়েন্ট হতো না, গোটা বছরে আর কোনো একটা মাত্র সিরিজ হেরে যাই, সারা বছর কথা হতে থাকবে। এখন তো গোটা 1 মাস কোনো শুরুতে কিছু তো জিজিএর হ্যাঁ কিছু তো থাকতে হবে, কিছু কি নিয়ে কথা বলবে, মানে বছরের পর বছর জেনারেশন যখন কথা বলবে যে জিজি এরা শুরু হয়েছিল, তখন মানুষ কি নিয়ে কথা বলবে, যে শ্রীলঙ্কার কাছে হেরেছিলাম আমরা, সেখান থেকে মাটি কামড়ে উঠে তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা, ওয়ার্ল্ড কাপ জেতা, মানে এটা তো মানে সেই কি বলবো, ইন্ডিয়ার ব্রিটিশ আমলের কথা মনে পড়ছে, যেন যেন আজাদ হচ্ছে আমরা, ঠিক আছে, মানে এইসব ক্রিকেট খেলতে যতটা কঠিন ছিল, হ্যাঁ হ্যাঁ সেই 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 মানে সেই যেন পিচ, মানে সেই এই লাগানে যেরকম দেখেছিলাম, যে স্ট্রাগল করে 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 ইংল্যান্ডের কাছে ম্যাচ জিতছি, ওইরকম ভাবে তো স্টোরিটা ওইভাবে বিল্ড আপ করতে হবে না। মানে আমার পাতি কথায় মনে হয়েছে যে আমরা এই জন্যই খেলতে গেছিলাম, জাস্ট একটা যাচ্ছি খেলে চলে আসবো, আর 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 কিছু নয়, মানে সিরিয়াসলি একটু প্লেয়ার গুলোর সম্বন্ধে একটু দেখে নি, ঠিক আছে। আর রোহিত শর্মাকে নিয়ে কিছু বলার নেই, রোহিত শর্মা গোটা সিরিজটাতে মানে সিরিজের শুরুতে আমরা বলছিলাম যে সিরিজের শেষে এমন হবে যে যদি সিরিজ কারা কারা ভালো খেলেছে এরকম বিচার করা হয়, হয়তো ইন্ডিয়া থেকে 10 জন থাকবে, শ্রীলঙ্কা থেকে 1 জন থাকবে, কিন্তু শ্রীলঙ্কা থেকে 1 জন থাকবে, উল্টোটা উল্টো এক্স্যাক্টলি উল্টো, শ্রীলঙ্কা থেকে 10 জন, শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়া থেকে 1 জন বলতে গেলে আমি ওয়াশিংটন সুন্দরের নামটা রাখবো, রোহিত শর্মার নামটা রাখবো, 2 জন, মানে ওই আর কি। হ্যাঁ মানে ইউ ক্যান পুট ইট দ্যাট ওয়ে না, যে পুরো একদম ইন্ডিয়া রোহিত শর্মা এই সিরিজে ভাবো যেখানে বাকিরা দাঁড়াতে পারছে না, সেখানে 141 স্ট্রাইক রেটে ব্যাট করে গেছে, 141 স্ট্রাইক রেটে 157 রান, বুঝেছিল যে ওকে শুরুতে ওটা করতেই হবে, না হলে হ্যাঁ বল যেটা বলছিস। হ্যাঁ আর ওটার জন্যই মানে ম্যাচটা যতটা গেছে ওটার জন্যই গেছে, নইলে মানে বাকি প্লেয়ারদের মধ্যে সেই ইন্টেন্টটাও দেখতে পারেনি। আর শুভমন গিল যতক্ষণ রোহিত শর্মা ছিল ততক্ষণ দাঁড়িয়ে খেলেছে, মানে বলটা এমন নয় যে স্ট্রাগল করছে, বাট দাঁড়িয়ে ছিল। বিরাট কোহলি প্রত্যেকটা ম্যাচে সেম স্টোরি, বিরাট কোহলি এসে স্ট্রোক লাগালো, হঠাৎ করে আউট হয়ে চলে গেল, তারপরে সেম স্টোরি। শুভমন গিলকে নিয়ে বলতে গেলে খেলেছে ভালো, 2টো ম্যাচ সাথ দিয়েছে, পার্টনারশিপ করেছে, কিন্তু ইউ হ্যাভ টু টেক দোজ চান্সেস না। তুই 50টার কাছাকাছি ওডিআই খেলেছিস, 50টার কাছে ওডিআই এই জেনারেশনে খেলা ইজ আ লট, রাইট? তোকে সেই চান্সেস গুলো গ্র্যাব করতে হবে। এমন তো নয় তুই মিডল অর্ডারে ব্যাট করছিস, তোর কাছে কাজটা ডিফিকাল্ট, ইউ আর ওপেনিং ব্রো, ইউ শুড কন্ট্রিবিউট, তোকে ম্যাচটা নিয়ে যেতে হবে, তোকে দাঁড়িয়ে থাকতে হবে। এভাবেই বিরাট কোহলি কম বয়সে এই জিনিসটাই করতো, ও তো তখনও 3 নম্বরে ব্যাট করতো। হাউ ডু ইউ বিকাম ইন্ডিয়ার নাম্বার 1 ব্যাটসম্যান ম্যান? ইউ নিড টু এক্স্যাক্টলি বাবর আজমের পর তিনটা মানে ওই আর কি, যে সেকেন্ড থার্ড ফোর্থ সবগুলো রোহিত শর্মা, বিরাট কোহলি, মানে তোমার শুভমন গিল, যেখানে এত সুন্দর একটা আমাদের টপ অর্ডার আছে, তো সেখানে একজনের উপরে ভর করে দাঁড়ানোটা মানে এটা জাস্ট কাটি কথা। বিরাট কোহলি রোহিত শর্মার থেকে সেরকম আমাদের কিছু নেওয়ার নেই, মানে তারা বছরের পর বছর রান করেছে ওডিআই গোটস, বাট এখানে দাঁড়িয়ে যদি শুভমন গিল এরকম জায়গাগুলোতে না দাঁড়ায়, তাহলে আর মানে কি বলার থেকে আমি বুঝতে পারি না। বিরাট কোহলি তুই ভালো পিচে রান তো অনেকেই করে,
আমি বুঝতে পারছি তুই অনেকের হ্যাঁ মতো হ্যাঁ নয়, হ্যাঁ তুই স্পেশাল কিছু ওডিআই ক্রিকেট হ্যাঁ হ্যাঁ করেছিস, হ্যাঁ কিন্তু খারাপ সময় তোকে তো দাঁড়াতে হবে না। নাহলে হাউ ডু বিকাম, তোকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে দুটো ফরম্যাটের, ইউ ক্যান বিকাম অল ফরম্যাট ক্যাপ্টেন ইন ফিউ ইয়ার্স টাইমস ওয়েন রোহিত শর্মা রিটায়ার করবে যখন, তো তোকে তো এখন থেকে সেগুলো হুম নিজের নামটা তো প্রতিষ্ঠা করতেই হবে, তাই না? আর এভাবে এই সিরিজ গুলোতে এই সিচুয়েশনে না খেললে মানুষ তো প্রেস করবে না, যাই রেকর্ড থাকবে। বাবার ইজম দেখ হোয়াট হ্যাপেন্ড টু হিম, নো ওয়ান গিভস এ সেটাই সেটাই নো ওয়ান গিভস এ সেই 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 আর ওই আর কি যে হ্যাঁ সেই শেষে সবাই বলবে যে মানে দেখো শুভমান গিল ইন্ডিয়ার হয়ে বড় ম্যাচে পারফরমেন্স এরকম করে, কারণ সত্যি কথা বলতে ওই যে যেখানে তার জায়গা ছিল প্রচুর জায়গা পেয়েছে, লাস্ট যদি আমরা এক বছরে দেখি প্রচুর বড় বড় স্টেজে জায়গা পেয়েছে, কিন্তু সেখানে গিয়ে যে দাঁড়াতে হবে একটা প্লেয়ারকে, যেটা ধরো গুজরাটের জন্য করেছে, ফ্র্যাঞ্চাইজির জন্য দাঁড়িয়েছে, একাই রান করেছে, কিন্তু ইন্ডিয়ার জন্য সেই জিনিসটা কিন্তু করলেও মানে ওই যেখানে ম্যাটার করে না, যেখানে ম্যাটার করে, যেমন ধরো যেখানে তোর কাছে সব থেকে বেশি প্রয়োজন, হ্যাঁ এক্স্যাক্টলি যেখানে ম্যাটার করে ওখানে রান করলে তবেই না যে হাইপটা সেটাকে জাস্টিফাই করবে কে, এই 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 সব ম্যাচগুলোতে পারফরমেন্স, ছোট ছোট ম্যাচগুলোতে যেখানে ইন্ডিয়াকে জেতাচ্ছ তুমি এতটা পাচ্ছে যখন কি নিডস টু পারফর্ম। এরপর যদি বিরাট কোহলিকে নিয়ে কথা বলি, বিরাট কোহলির এই সিরিজটা ওই আর কি বাকি প্লেয়ারদের মতো কোনো কিছু নিয়ে বলার নেই, একটা টকিং পয়েন্ট যেটা 3টে এলবিডব্লিউ হচ্ছে, যেটা আমরা দেখছি যে বহু বছর ধরে শুনছি যে লেফট আর্ম স্পিন বা লেগ স্পিন এগেইনস্টে বিরাট কোহলির স্ট্রাগলটা, সেটা এই সিরিজে মানে জাস্ট এত বাজেভাবে চোখে পড়ছে। তুমি যদি আজকের এলবিডব্লিউটা দেখো, ব্যাট আর প্যাডে মানে কতটা গ্যাপ, যতবার রিভিউটা দেখছি ততবার মনে হচ্ছে এটা বিরাট কোহলি, এটা বিরাট কোহলি, এতটা গ্যাপ সিরিয়াসলি এতটা গ্যাপ। ব্যাট ছিল 3টে ম্যাচে 3টে মানে বল ছিল চেন্নাইতে মানে ওই মাঝখান দিয়ে যেমন শ্রীলঙ্কা এই সমুদ্র পথ দিয়ে শ্রীলঙ্কার চোরাই মানে আর কি চোরগুলো যেভাবে ঢোকে, ওইভাবে শ্রীলঙ্কার বোলারদের বল ঢুকছে, বিরাট কোহলি এলবিডব্লিউ করছে পরপর 3টা ম্যাচে। গ্রোয়িং ইস্যু অ্যাকচুয়ালি, মানে কোভিড এর পর থেকে বা কোভিড এর সময় থেকে যদি আমরা দেখি 2020 আইপিএল বা তারপর থেকে প্রত্যেকটা ফরম্যাটেই আমরা এটা দেখতে পাচ্ছি, ও চেষ্টা করছে অনেক কিছু টেকনিক্যাল ও চেঞ্জেস এনেছে নিজের খেলার মধ্যে, সেগুলো কিছু ক্ষেত্রে সাফল্যও পেয়েছে, কিন্তু যেখানেই মানে দেখ বেশিরভাগ ক্ষেত্রে এখন ক্রিকেটটা এমন পৌঁছে গেছে ব্যাটসম্যান গেম, এটা আমাদেরকে মানতেই হবে, তো বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডাপ্ট করতে পারছে, কিন্তু যেখানেই এরকম ডিফিকাল্ট সিচুয়েশন আসছে ওখানে কিন্তু ওর গেমটা মানে এক্সপোজ হচ্ছে, একটু কোয়ালিটি যেখানে বোলাররা দেখাচ্ছে সেখানে আই নো হিল কাম ব্যাক, টু গুড আ প্লেয়ার টু মিস আউট, এত বড় প্লেয়ার, ওডিআই গোট, আমি জানি সামনের দিনেও ওডিআই ক্রিকেটে এত চ্যালেঞ্জিং উইকেট হয়তো ইন্ডিয়া পাবে না, সেক্ষেত্রে এতটা চাপ নেওয়ার নেই, কিন্তু মানে আমি হোপ করবো ও কাম ব্যাক করতে, কারণ যদি কেউ করতে পারে সেটা একমাত্র বিরাট কোহলি। বিরাট কোহলি বারবার দেখেছি এই লকডাউনের পর থেকে এটা শুরু হয়েছে, সানিবাজি ঠিক কথাই বলেছিল মনে হয়। যাই হোক দেখো নাম্বার 4, তারপর যদি কথা বলি আমরা ডেজিগনেটেড নাম্বার 4 যদি শ্রেয়স আয়ারকে কথা বলি, শ্রেয়স আয়ারেও খুব জঘন্য একটা সিরিজ গেছে, এটা নিয়ে ডিসকাস করবো না, সিরিয়াসলি কোনো ডিসকাস করার জায়গা নেই, টাইম ওয়েস্ট হবে। কেএল রাহুলেরও সেম, কেএল রাহুলকে যদিও অনেক পিছনে নামানো হয়েছে, বাট অনেক পিছনে, মানে ওকে নিয়ে আমার খুব একটা বেশি, এমনকি ওকে ড্রপ করাটাও কোনো রিজনিং আমি পাইনি, ওটা হ্যাঁ কোনো রিজন দেখতে পাই না, হয়তো লেফট হ্যান্ডারের জন্য একমাত্র ফরম্যাট যেখানে ইউ নিড কেএল রাহুল, আর এরকম পিচে হ্যাঁ এক্স্যাক্টলি পিচে আরো বেশি করে তো কেএল রাহুলকে প্রয়োজন, মানে জিনিসটা এরকম হয়েছে তুমি টিভি বিক্রি করে রিমোট কিনছো, হ্যাঁ রাইট এক্সাম্পল, একদমই ঠিক কথা বলেছিস, মানে এটা খুব বাজে ডিসিশন একটা। তারপর যদি ব্যাটিং নিয়ে বলি, অক্ষর প্যাটেল এই সিরিজে সুযোগ পেয়েছে, এন্ড আমার মতে পুরো জাস্টিফাই করেছে। দেখো ব্যাটিং এ 2 দিন সুযোগ পেয়েছিল, আজকেরটা যদি বাদ দিই 2 দিন সুযোগ পেয়েছিল, খারাপ খেলেনি আমার তো মনে খেলে না সিরিয়াসলি, বোলিংও সুন্দর করেছে, ওয়াশিংটন সুন্দরও ভালো। কুলদীপ যাদব একটা ডিসঅ্যাপয়েন্টিং, কুলদীপ যাদব দেখো অনুযায়ী তোমার ইকোনমিক্যালি বলতে গেলে ঠিকঠাক, বাট ওই যে ব্রেকথ্রুর জন্য যেগুলো আমরা ওয়েট করে থাকি সেগুলো। আর একটা জিনিস আমি বলবো, শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের যেহেতু ওদের স্কিল ইস্যু আছে না, ওরা জানতো কুলদীপ যাদব ইজ দ্য বিগেস্ট থ্রেট, তো ওরা 3টে ওডিআইতে তুই ভালো করে লক্ষ্য করে আশা করি তুই করেওছিস যে ওরা কিন্তু কুলদীপ যাদবের কাছে কোনো রিস্কই নাই, ওরা কুলদীপ যাদবকে পুরো সেফ, যেরকমটা অনেক টিম টি20 ক্রিকেটে এগেইনস্ট জসপ্রীত বুমরা করে থাকে, অত বেশি রিস্ক নেয় না, বাকি 16টা ওভারের প্রতি বেশি জোর দেয়, তো ওরা যেহেতু বুঝে গেছিল মানে ট্র্যাক গুলো ডিফিকাল্ট, আর কুলদীপ যাদব ইজ দ্য বিগেস্ট থ্রেট ইন দ্য অপোজিশন বোলিং লাইনআপ, তো ওকে ওই হিসেবেই ওরা মানে ফেস করেছে, তো ওকে মানে খুবই সাবধানে ওরা খেলেছে, ওই জন্য ইকোনমি রেটটা ড্রপ করেছে, আর উইকেট টেকিং আমার মনে হয় না কুলদীপ যাদবকে নিয়ে অত চিন্তা করার কিছু আছে, ও ভালোই বল করেছে। বাকি উল্টো দিক থেকে যখন প্রেসার আসবে, জসপ্রীত বুমরা সামি যখন ফেরত আসবে, কুলদীপ যাদব এমনিতেই ভালো করবে, ওটা নিয়ে কোনো চাপ। তো এই সিরিজে শিবম দুবের 12.5 এভারেজ, 12.5, গিলের এভারেজ 25.5, ঠিক আছে,
শ্রেয়স আয়ার 15, কে এল রাহুল 15.5। এই হচ্ছে আমাদের মিডিল অর্ডার, বা শুভমন গিলকে যদি বাদ দিয়ে দিই, এই হচ্ছে আমাদের মিডিল অর্ডার, লোয়ার মিডিল অর্ডারের অবস্থা। এটা একটা কনসার্নিং পয়েন্ট রয়ে গেল এই সিরিজটা থেকে। অ্যাকচুয়ালি এই হ্যাঁ, সিরিজ কনসার্নিং পয়েন্ট রয়ে গেল। মানে আমি একটু ভিউয়ার্সদের জন্য বলতে চাই, এটা হ্যাঁ, লাস্ট 4টে ওডিআই সিরিজের মধ্যে আমরা এটা নিয়ে 3টে হারলাম, এবং সেই 3টের মধ্যে আমরা হারলাম বাংলাদেশ আর শ্রীলঙ্কা। ওয়ার্ল্ড ক্রিকেটের শ্রীলঙ্কার মধ্যে কাছে রোহিত এমন শর্মা। দুটো জায়গা যেখানে স্পিন ফ্রেন্ডলি উইকেট হয়। আরো যদি আমরা গ্রোয়িং কনসেন্ট্রেট গুলো আরো যদি মাইন্ডলি অবজার্ভ করি, তাহলে দেখবো বাংলাদেশেও লেফট আর্ম স্পিন সাকিব আল হাসান ছিল, যে 5টা উইকেট নিয়েছিল প্রথম ওডিআইতে। এখানেও দুনিত বাইলা লাগে, তাইজুল ইসলাম ছিল, মেহেদী হাসান ওয়াজ দ্য ম্যান অফ দ্য সিরিজ। আর ওই সিরিজে কুলদীপ সেন ডেবিউ করেছিল। একটা যদি পজিটিভ পয়েন্ট বলতে পারি, তাহলে অফ স্পিনারদেরকে হয়তো বেটার ফেস করেছে অ্যাজ কম্পেয়ার টু বাংলাদেশ সিরিজ। কিন্তু মানে রাইট হ্যান্ডার হেভি যেখানে ব্যাটিং লাইন আপ, তুই সেটা তো এক্সপেক্ট করিস যে ওরা অফ স্পিনারকে বেটার খেলবে। কিন্তু লেফট আর্ম স্পিনের যে একটা সমস্যাটা বিরাট কোহলিতে থেমে নেই, এটা পুরো মিডল অর্ডার জুড়েই আছে। মিডল অর্ডারে যতজন ব্যাট করছে প্রত্যেকে এই সমস্যাটা ফেস করছে। বাংলাদেশ সিরিজেও আমরা দেখেছিলাম, বাংলাদেশের টেস্ট সিরিজেও আমরা দেখেছিলাম, যেখানে শ্রেয়াস আইয়ার অশ্বিন মিলে ওই ম্যাচটা জেতালো মিরপুরে। নাহলে কিন্তু ওই ম্যাচটা আমরা হেরেই যাচ্ছিলাম। ওখানেও সেম সিচুয়েশন, তাইজুল ইসলাম ভালো বল করছিল। লেফট আর্ম স্পিনের ম্যাচটা আমাদের পুরো মিডল অর্ডারেই কোনো কুল ক্লিয়ার খুঁজে পাচ্ছে না। এটার একটা তাড়াতাড়ি সলিউশন বের করতে হবে, নাহলে এরকম ইন্ডিয়া তো চাইছে পাকিস্তানে যেতে না, যেখানে অবভিয়াসলি আমরা জানি রোড উইকেট হয়, 350-400 রান এমনিতেই হবে। কিন্তু আনলেস যদি ওরা না যায়, যদি শ্রীলঙ্কাতে খেলা অফ করে, শ্রীলঙ্কাতে তো এরকম পিচই হবে, প্রেমাদাস তো ওদের নাম্বার 1 স্টেডিয়াম, এরকমই পিচ হবে, তাহলে তোমার এক্সপোজ হবে না। তো এটা সলিউশন কোনো সময় এটা হতে পারে না যে আমরা লেফট হ্যান্ড খেলতে পারছি না, আমাদের মিডল অর্ডারে একটা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান নামিয়ে দিই। এটা তো মানে এটা কোনো সলিউশন নেই। রাইট হ্যান্ডারদেরও আমরা ওডিআই ক্রিকেটকে ডমিনেট করছি, কারণ অ্যাওয়ে সিরিজে আমরা লাস্ট সেপ্টেম্বর 3টে হেরেছি, তিনটে হেরেছি। তো 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 এটা কোনো সময় সলিউশন নেই যে আমি একটা লেফট হ্যান্ডার নামিয়ে দিলাম। আমার রাইট হ্যান্ডার যারা আছে তাদেরকে ওই জিনিসটা অ্যাডাপ্ট করতে হবে, লেফট হ্যান্ড স্পিন মানে বেশি করে। কারণ ওই লেফট হ্যান্ডারটা তুই যাকে নামাচ্ছিস, ওয়াশিংটন সুন্দর হোক বা অক্ষর প্যাটেল, যতই ওরা ভালো খেলবে, তারা তো টপ অর্ডার ব্যাটসম্যান নয়। টপ অর্ডার ব্যাটসম্যানের জায়গায় ওদেরকে নামাচ্ছিস, তোর মোর চান্সেস অফ দেম গেটিং আউট, তাই ওরা আউট হলে তো তোকে সেই রাইট হ্যান্ডারদেরকে নামাতে হবে না। স্কিল ইস্যুর উপর যদি ওয়ার্ক না করা হয়, সঠিক প্লেয়ার যদি না নামে, তো এক্সপোজ তো যে কেউ হতে পারে। এরপর এটা আরো বেশি প্যাথেটিক, কারণ একটা উপমহাদেশের টিম হয়ে তুমি যদি স্পিনার এগেনস্টে এরকম ভাবে স্ট্রাগল করো, এরপর এটা শুধু ওডিআই ক্রিকেট তো নয়, এটা ধরো এই জিনিসটা আমরা টেস্টেও বারবার ফেস করেছি, যে বাইরের স্পিনাররা এসে আমাদের মানে এভাবে ইয়ে করতে। যেমন আগে যেদিন ভ্যান্ডার্সে যেদিন এলো, সেদিন রীতিমতো আমার মনে হচ্ছে যে 10টা উইকেটে নিয়ে নেবে, মানে ইন্ডিয়া চোখে দেখতে পাচ্ছে না তাকে। জেমি ভ্যান্ডার্স 34 ইয়ার্স অফ ওল্ড, মানে ও ক্রিকেটে কিছুই করে, তার এজটা যদি এরকম, মানে যে কেউ আছে, সে যেমন 2011-12 সময় দেখতাম মন্টি পানেসের এসে কোন সময় ডেকে নিয়ে চলে গেল, এসে ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে চলে গেল। সেই সময় না ওয়ান অফ হতো শান্তনু, সেই সময় যদি মনে করে দেখিস ওয়ান অফ হতো। এখন না এটা একটা মানে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তুই যে কোনো ফরম্যাট, তুই টেস্টেও দেখ, টেস্টে রোহিত শর্মা আর কিছুটা হলে বিরাট কোহলি ছাড়া আমি কারোর মধ্যে কোনো অ্যাপ্লিকেশনই দেখিনি। বিরাট কোহলির টেস্ট রেকর্ড খুব একটা ভালো নয় লাস্ট 4 বছরে, কিন্তু অ্যাপ্লিকেশন থাকে, চেষ্টা থাকে, এত কিছু করার পরেও ওই ইচ্ছাটা থাকে, প্যাশনটা থাকে, পারুক না পারুক। কিন্তু রোহিত শর্মা তো হ্যাজ বিন আওয়ার বেস্ট টেস্ট প্লেয়ার ওভার দ্য লাস্ট 5 ইয়ার্স। তার বাদে তুই কারোর মধ্যে ওই অ্যাপ্লিকেশনটাই দেখবি না, দেখা যাচ্ছে না সিরিয়াসলি। মানে এখানে আমার ওই জিনিসটা মনে আছে যে বারবার গ্রেটনেস কেন করে বিরাট কোহলি এতবার নিজেকে প্রুভ করার পরেও প্রত্যেকটা বড় স্টেজে গিয়ে সেই একই রকম খিদেটা নিয়ে দাঁড়ায়, তাই না? রোহিত শর্মা এতদিন ধরে ওপেনিং এ দেখো, আজকে 11 বছর মানে 11 বার, আমি যদি ইয়ার হিসেবে ধরি, 11 বার ওডিআইতে 50 এভারেজ দেখেছি, দ্য মোস্ট অ্যামং অল। ওডিআইতে 50 এভারেজ 11 বছর রেখেছে। তারপরেও এসে এখন নিজেকে লাস্ট 5 বছর যদি তুমি দেখো, নিজেকে একটা অন্যরকম শেপে নিয়ে গেছে, যেখানে ইন্টেন্ট আর সাকসেসও দিচ্ছে, তাই না? তো যেখানে নিজেকে এভাবে ইমপ্রুভ করছে বারবার বিরাট কোহলি, রোহিত শর্মা, এদের কথা বলি, এখানেই মানে এদের গ্রেটনেসটা করা যায়, দেখা যায়। তো এখানেই এদেরকে পৃথক করে বাকি প্লেয়ারগুলোর থেকে। তো আমার মনে হয় যে এরা যখন ধরো এখন ওডিআইতে যেহেতু খেলবেই, বাট যখন ছেড়ে দেবে ইন্ডিয়া, বিশাল বড় একটা মুখ থুবড়ে পড়বে যদি না এরকম টাফ কন্ডিশনে। আরে প্লেয়ারদের ক্ষেত্রে এগুলো চান্সগুলো গ্র্যাব করতে হবে না। তুই এরকম টাফ সিচুয়েশনে রান না করলে মানুষ কি করে তোকে রেট করবে? এটা তো স্বাভাবিক বিষয় না। একটা বিশাল ডিসঅ্যাপয়েন্টিং এটা নিয়ে, মানে যত কম বলা যায় ততই ভালো, মানে ওই আর কি, যত কম বলে যতই ভালো, কিছু কোনো টেক অ্যাওয়ে নেই সিরিজটা থেকে। জাস্ট আমি আর একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করবো, যেমন ধরো এই রোড ম্যাপটা নিয়ে, ঠিক আছে? রোড ম্যাপ যে এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আমাদের কিভাবে এগোনো উচিত, বা আমার কিছু বলার নেই, তোমার যদি কিছু বলার থেকে তুমি
একটু কিছু অ্যাকচুয়ালি কোনো কিছু নিয়ে ডিসকাস যদি করো। ওডিআই সিরিজ থাকতো, আরো কিছু ম্যাচেস থাকতো, তাহলে অবশ্যই কিছু সেরকম ডিসকাস করা যেত। কিন্তু যেহেতু আমাদের কাছে হুম ম্যাচেসই কম, আমাদের এগুলোকে ইউটিলাইজ করা উচিত ছিল আরো বেটার ওয়েতে, আমি মনে করি। তবে হ্যাঁ, হুম একটা পজিটিভ জিনিস আমি ভিউয়ারদের ক্ষেত্রে আর সবাদের ক্ষেত্রে বলতে চাই যে 4টে সিরিজের মধ্যে, লাস্ট 4টে অ্যাওয়ে সিরিজের মধ্যে 3টে হেরেছি। কিছু কিছু গ্রোয়িং কনসার্ন দেখা যাচ্ছে, তবে বোলিং এন্ডে এতটা বেশি ওয়ারিড হওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের বোলিং শর্টেড আছে। হুম আর যেটা বিষয় সেটা হুম আপনারা সকলেই জানেন, জসপ্রীত বুমরা থাকলে ওটার একটা দুগুণ তিনগুণ একটা অ্যাডভান্টেজ থাকে। মোহাম্মদ সামিও আপনারা দেখেছেন ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা কিভাবে পারফর্ম করেছি, ভালো ভালো ব্যাটিং হুম ট্র্যাকেও অপোনেন্টকে দাঁড়াতে দিইনি। বুমরা ইজ এ ডিফারেন্ট গ্রেভি, সামি ইজ এ ডিফারেন্ট গ্রেভি। ওরা ওয়ার্ল্ড ক্লাস ওডিআই বোলার্স। ওরা যখন আসবে টিমে এমনিতেই অনেক বেশি অ্যাডেড ফ্লেভার্স আসবে, উইনিং মেন্টালিটি আসবে। ওরা দুজনই অন দেয়ার গিভেন ডে ম্যাচ উইনার্স। তো বোলিং নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাটিং এ চ্যালেঞ্জিং উইকেট, যেমনটা বললাম, যদি ইন্ডিয়ার তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে খেলে তাহলে তো অবশ্যই এরকম পিচ যদি থাকে হতেই পারে। অবশ্য জয়সা আছে, নাথিং ইজ ইম্পসিবল। পিচ হয়তো ইন্ডিয়া থেকে নিয়ে যাবে, আহমেদাবাদ থেকে গিল আহ, 200 মারবে, হতেই পারে। আহমেদাবাদ বলি, যেমনটা লোকে বলে থাকে। তো দেখা যাক। যাই হোক, ডিসকস। আজকে এপিসোডটা বেশি কিছু বাড়াবো না। আমি দর্শকদের কাছে একটা প্রশ্ন রেখে এই আজকের পডকাস্টটা শেষ করব। যে দুটো প্রশ্ন, যে আপনাদের এই গৌতম গম্ভীর এরা নিয়ে যে এত এত কথা হলো, এত কিছু চেঞ্জেস হলো, একটা টি-20 সিরিজ গেল আর একটা ওডিআই সিরিজ গেল, তো গৌতম গম্ভীরের কোচিংটা নিয়ে মানে কি মতামত? কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি না কোন দিকে যাচ্ছি আমরা, মানে ভালো দিকে যাচ্ছি খারাপ দিকে? যদিও ইনিশিয়াল স্টেজ, তাও এটা জানতে হবে যে গৌতম গম্ভীরের পারফরমেন্স নিয়ে একটা আপনাদের কি মতামত, সেটা একটা জানাতে। দ্বিতীয়ত, যে ওডিআই যে লাইন আপটা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, সেখানে এই টিমটার থেকে কোন কোন প্লেয়ারগুলোকে আমরা রাখবো আর নতুন নতুন কোন প্লেয়ার আসতে পারে, এটাই আমি চাইবো দর্শকরা আমাদের কমেন্টসে জানান। আশা করছি বাকি ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও, ফাইনালি বেঙ্গলের এই নতুন পডকাস্টটা আপনাদের অনেক ভালো লাগবে। আমরা নতুন নতুন ভিডিওস এর অনেক প্ল্যান করছি, আগামী দিনে আরো নতুন নতুন ভিডিওস আসবে। ততদিন ফাইনালি বেঙ্গলিকে ফলো করতে থাকুন আর আমাদের সাথে থাকুন। আজকের জন্য এতটাই। গুড নাইট, নমস্কার।